আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। বাঙালি শোকের মাস আগস্ট শুরু। জাতির পিতা সহ ৭৫-এর ১৫ই আগস্টে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফাইয়াজের, হত্যাকারীদের শাস্তি চায় পরিবার। বাংলা চলচ্চিত্রে বরাবরই উঠে এসেছে আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, আরও বেশি প্রকৃতি ও পরিবেশ নির্ভর ছবি নির্মাণে গুরুত্বারোপ। এবং প্যারিস অলিম্পিকের আর্চারিতে প্রথম রাউন্ডে বাদ বাংলাদেশের সাগর ইসলাম, একদিনে দূষণমুক্ত করে সিন নদীতে ট্রায়াথলন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত এবং শুরুতেই শোকের মাস আগস্ট। বাঙালি শোকের মাস আগস্ট। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু মাত্র ৩.৫ বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সাফল্যের সাথে পুনর্গঠন করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। জাতির পিতার সঙ্গে নারী, শিশুদেরও নির্মমভাবে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। 15ই আগস্ট বিজ্ঞানী হয়ে বাংলাদেশের নাম বিশ্বের বুকে তুলে ধরবে, এই স্বপ্ন ছিল কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফাইয়াজের। সেই স্বপ্ন মিলিয়ে গেল রাজপথে। শিগগিরই ফাইয়াজের হত্যাকারীদের খুঁজে বের করে সরকারের কাছে শাস্তি চেয়েছেন পরিবারের সদস্যরা। সুলতানা হিমুর রিপোর্ট। এই ঘরেই থাকত কোটা সংস্কার আন্দোলনে নিহত টকবকে তরুণ প্রাণ ফারহান ফাইয়াজ। তার পড়ার টেবিলটা আজ শূন্য। টেবিলের একপাশে পড়ে রয়েছে তার হাতঘড়ি। সারি সারি বইগুলো কেউ আর ছুঁয়ে দেখে না। ঘর জুড়ে এক বিশাল শূন্যতা জানান দিচ্ছে ফাইয়াজ নেই। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। কোটা সংস্কার আন্দোলনে ধানমন্ডি গিয়েছিল একাদশ শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী। তখনও কি ফাইয়াজ জানতো তার আর ফেরা হবে না এই ঘরে? ছেলেকে হারিয়ে শোকার্ত মা কি করবেন, কি বলবেন, তাই যেন বুঝে উঠতে পারছেন না। মেধাবী ছাত্র, সাহসী, ধার্মিক ছিল, নামাজ পড়তো ৫ ওয়াক্ত, শখ ছিল গিটার শেখার। ফাইয়াজের বাবা জানালেন, বিজ্ঞানী হয়ে দেশের জন্য কিছু করার স্বপ্ন ছিল ছেলের। ফাইয়াজের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে সে সায়েন্টিস্ট হবে, দেশের বাইরে যে উচ্চশিক্ষা নিয়ে এসে দেশের জন্য কিছু করবে। তার আর ১ বছর পরে ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ চাইতো। ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সে ইউকেতে যাবে হায়ার এডুকেশনের জন্য, তার ইচ্ছে ছিল, আমাদেরও ইচ্ছে ছিল। আমি রাতে ঘুমোতে গেলেও সবসময় তার স্মৃতি আমার চোখে ভেসে ওঠে। আমি চাই যে আমার ভাইয়ের শহীদ হয়েছে, যে তার জন্য আমি ন্যায় বিচার চাই। পরিবারের চাওয়া ফাইয়াজের জন্য সরকারি যে সহায়তা দেয়া হয়েছে তা যেন ফাইয়াজের নামে গরিব দুস্থদের সেবায় বিতরণ করা হয়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। চলচ্চিত্রে শুধু মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে না, পারিপার্শ্বিক পরিবেশ প্রকৃতিও চিত্রায়িত হয় রঙিন সেলুলয়েডের পর্দায়।
সূচনা লগ্ন থেকেই বাংলা চলচ্চিত্রে যেমন আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব লীলাও তুলে ধরা হয়েছে সুনিপুণভাবে। তবে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে আরও বেশি প্রকৃতি ও পরিবেশ নির্ভর চলচ্চিত্র নির্মাণ জরুরি। বাংলা চলচ্চিত্রের প্রকৃতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক, তেমনি প্রকৃতির সমান্তরালেই গড়ে ওঠে যে কোনো অঞ্চলের সংস্কৃতি। আর এই সংস্কৃতির প্রতিফলন ঘটেছে বাংলা চলচ্চিত্রে। নানাভাবেই উঠে এসেছে প্রকৃতি ও পরিবেশ। হাজার বছর ধরে চলচ্চিত্রে বাংলার গ্রামীণ প্রকৃতি ও এর মোহময়তা ফুটে উঠেছে। আর বাংলার প্রত্যন্ত গ্রামের প্রকৃতি ও পরিবেশের চিত্র প্রস্ফুটিত হয়েছে সূর্য দীঘল বাড়ি সহ নানা চলচ্চিত্রে। বিশ্ব চলচ্চিত্রের অনন্য সৃষ্টি পথের পাঁচালীতে উঠে এসেছে প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়। আর শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, কুড়া পক্ষীর শূন্যে উড়া ও শ্যামল ছায়া সিনেমায় বাংলার হাওড়াঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও শ্যামল রূপ দারুণভাবে চিত্রিত করেছেন নির্মাতা। নদীমাতৃক বাংলার প্রকৃতিকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, পদ্মপুরাণ, হালদা, চিত্রা নদীর পাড়ে সিনেমা। কীর্তনখোলা ও দুখাই চলচ্চিত্রে উঠে এসেছে আবহাওয়ার পালাবদল ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের বাস্তব বর্ণনা। এছাড়াও সারেং বউ, বেহুলা, লাল শালু, মাটির ময়না, লালন, মনের মানুষ, ধীরে বহে মেঘনা সহ অসংখ্য চলচ্চিত্রে ফুটে উঠেছে বাংলার নির্মল প্রকৃতি। তবে বৈরী জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, দূষণ প্রকৃতিকে যেমন ধ্বংস করছে, তেমনি নেতিবাচক প্রভাব ফেলছে মানুষ ও জীববৈচিত্র্যের ওপর। তাই চলচ্চিত্রেও পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। এতে মানুষের মাঝে পরিবেশ ও এর বিভিন্ন উপাদানগুলো সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি পাবে। এমন পরিস্থিতিতে বিনোদনের পাশাপাশি বাংলা চলচ্চিত্র হতে পারে প্রকৃতি সংরক্ষণের অন্যতম বার্তাবাহক। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বাংলা চলচ্চিত্রের প্রকৃতি নিয়ে প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বারবার উঠে আসছে রাজধানী ঢাকার নাম। অপরিকল্পিত নগরায়নে নিয়মিত গাছপালা নিধন ও জলাশয় ভরাট হওয়ায় বসবাসের অযোগ্য হয়ে পড়ছে ঢাকা মহানগর। এই অস্বাস্থ্যকর নগরেই একটু স্বস্তি ফিরিয়ে আনতে ছাদকৃষি অনুশীলনে যুক্ত হচ্ছেন উদ্যোক্তারা। মিরপুর ডিওএইচএস এর শাহনাজ হকের ছাদকৃষি থেকে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। অপরিকল্পিত সুউচ্চ বাণিজ্যিক ভবন আর যত্রতত্র আবাসনে যখন ভরে উঠেছে ঢাকা নগর, বিনষ্ট হচ্ছে পরিবেশ, তখন ছাদকৃষি উদ্যোগ ঢাকার অনেক এলাকায় সবুজায়ন করতে সহায়কের ভূমিকা পালন করছে। ঢাকার মিরপুর ডিওএইচএসে মিসেস শাহনাজ হকের উদ্যোগটি তেমনই একটি। পাশ দিয়ে স্ট্রাকচার করে হাউসের মতো করছেন, যাতে বেশি মাটি রাখা যায়। এটা বাড়ি করার সময় চিন্তা করছেন? জি, এটা আগে থেকেই ছিল। বাড়ি করার আগে থেকে এমন ছিল যে আমি বাগান করব। প্রথমে ছোট থেকেই ছিল কি ফুল গাছ লাগানো। ফ্যামিলি এরা কৃষকের ইয়া ছিল, কাজ আমাদের সবারই তো এক সময় তো কৃষক ছিল। তিনি 16 বছরের চর্চায় রকমারি ফল ফসল আর সবজির প্রাচুর্যে ভরে তুলেছেন ভবনের উপরিভাগ। মৌসুমী সবজি সবই করে। হ্যাঁ, আর শীতকালের সময় থাকে পালং শাক থাকে, তারপর মূলা, সরিষা। আচ্ছা, এই তো দুন্দুল এখন এগুলি খাবেন না বীজের জন্য রেখেছেন? না, এগুলো আজকে বিকেলে কাইটে সব বিলাই দিয়ে দেব। আপনার এটা কি 12 মাসি আম? হ্যাঁ, এটা 12 মাসি আম। আম কিনতে হয় আপনার বছরে? না, জালি তো এটা বীজের জন্য না, বীজের জন্য না। এইবার কটা জালি পেয়েছেন? আসলে হিসেব নাই, 200-250 মতন হবে। আয়োজনটি এখন এই পরিবারের অবসর সময়ের এক নিবিড় কর্মক্ষেত্র। ঢাকা শহর তো একটা কংক্রিটের জঞ্জাল। এর জন্য যদি এরকম আমার বন্ধু বান্ধব, হাত প্রতিবেশী, এমনকি বিভিন্ন আমাদের আর্মি নেভি এয়ারফোর্স অনেকেই আসছে, আইসা তারা অভিভূত আপ্লুত এক বাক্যে
সবাই বলছে অসাধারণ। নিরাপদ সবজি চাহিদা পূরণের এক উৎস হতে পারে ছাদ কৃষি। তেমনি একটি নজির গড়েছেন নিজস্ব আঙিনায় শাক সবজি ফলমূল উৎপাদন করে এই ছাদটি ভরপুর করেছেন, যেটি অন্যের জন্য হতে পারে নবকরণীয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের এই সময়ে এটি খুবই প্রয়োজন। ঢাকার মিরপুরের শাহনাজ হকের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে প্যারিস অলিম্পিকের খবর। আর্চারিতে ছেলেদের ইন্ডিভিজুয়াল ইভেন্টের রাউন্ড অফ 32-র প্রথম রাউন্ডে হেরে প্যারিস অলিম্পিকের আসর থেকে বাদ পড়েছেন বাংলাদেশের সাগর ইসলাম। টোকিও অলিম্পিকে এই ইভেন্টের রূপার পদক পাওয়া ইতালির মাউরো নেসপলির কাছে 6-0 পয়েন্টে হেরেছেন এবারের অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা বাংলাদেশের একমাত্র অ্যাথলেট সাগর। 3 সেটের লড়াইয়ে 30-27, 27-26 ও 28-25 ব্যবধানে হারা সাগর তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে সুবিধা করতে পারেননি। মাত্র একদিনের প্রচেষ্টায় সিন নদীর পানি দূষণমুক্ত করার পর অনুষ্ঠিত হয় মেয়েদের ট্রায়াথলন প্রতিযোগিতা। মেয়েদের ট্রায়াথলনে ফ্রান্সের কাসান্দ্রে বিওগ্রান্ড স্বর্ণপদক জিতেছেন। এই ইভেন্টে ফরাসিদের এটাই প্রথম অলিম্পিক স্বর্ণপদক। মেয়েদের ডাইভিংয়ে চীনের কুয়ান হনচেন ও চেন ইউজিং জুটি স্বর্ণপদক জিতেছেন। ক্রিকেট স্বল্পতায় প্যারিস অলিম্পিক গেমসে মাঠের থেকে খেলা উপভোগ করতে পারছেন না বিভিন্ন দেশ থেকে আসা দর্শক। তাদের জন্য শহরের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শহরের বিভিন্ন স্থানে থাকা ফ্যান জোনগুলো। প্যারিস থেকে এমি হাশেমের রিপোর্ট। অলিম্পিক উপলক্ষে প্যারিস সহ বিভিন্ন স্থানে এরকম 25টি ফ্যান জোন করা হয়েছে। ফ্যান জোনগুলোতে বড় পর্দায় খেলা দেখানোর পাশাপাশি কনসার্ট সহ নানা ধরনের বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে। প্যারিস অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী শতাধিক দেশের সমর্থক যারা মাঠে গিয়ে সরাসরি খেলা দেখতে পারছে না, তারা ফ্যান জোনগুলোতে উপস্থিত হচ্ছে। I really like the whole vibe of the Olympics, being reunited with people around the world for like the same purpose. It's really amazing. আমরা মাঠে যে দেখতে পারি না, এজন্য এখানে যে ফ্যান জোন আছে ওইখানে দেখতে পারতেছি খেলাটা। খুব ভালো লাগতেছে যে আমরা এখানে বসে পুরো অলিম্পিকটাকে এখানে এনজয় করতে পারতেছি। বিভিন্ন দেশের মানুষদেরকে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত ফরাসিরা। People in the world came to my city and I'm like welcoming for the world. We are here because my family is very sport interested and I'm also, and yes. পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র দিয়ে ডিজাইনাররা তৈরি করে দিচ্ছে পছন্দসই সামগ্রী। We are leading an upcycling workshop with Leonie, which is the designer, and we are making handbags like this out of vintage football jerseys. প্রচণ্ড গরমে শীতল করার ব্যবস্থা সহ প্রতিদিনই রয়েছে ভিন্ন ভিন্ন আয়োজন। এমএ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আর বিরতির এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে নওগাঁয় আম পরিবহন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন আম চাষিরা। এক সপ্তাহে জেলার আম চাষিরা কয়েক কোটি টাকার লোকসানে পড়েছেন বলে জানিয়েছেন। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। নওগাঁয় চলতি মৌসুমে প্রাকৃতিক বিপর্যয়ের পরও 30,300 হেক্টর টন আম বাগানে উৎপাদন হয়েছে 3,89,960 মেট্রিক টন। দেশের এই পরিস্থিতিতে পরিবহন সংকটের অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ী চাষিদের ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ। তৈরি করে যে আমটা বিক্রি হতো আমাদের 5,000 টাকা, সেই আমটা কিনলে তারা 2,000 টাকা 2,500 টাকা মনে। যে রাতের অন্ধকারে সেই সময় রাত 10টা পর্যন্ত এখানে বেচা বিক্রি চলছে। আম যেহেতু রাখার জিনিস নয়, আমলারা আর বাড়িতে সে আমটা ফেরত না নিয়ে গিয়ে অর্ধেক দামে বাধ্য হয়ে সেই আড়তে আমগুলা বিক্রি করতেছে। তার জন্য তো আমাদের এই যে যানবাহন না চলার কারণে শত শত মনে আম নষ্ট হয়ে গেল, যার জন্য আমাদের লসের পালায় পড়ে গেছি আমরা। 500 কোটি টাকা কৃষকরা নওগাঁ জেলাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাষিরা এবছর আমরা শুরুর দিক থেকে দাম ভালো পাচ্ছি, কারণ সারা দেশের উৎপাদন কম, আবার প্রোডাকশন খরচও বেড়েছে। এখন আবার বাজারটা মোটামুটি স্বাভাবিক হচ্ছে। আগামী দিনে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়,
তাহলে হয়তো আমরা চাষিরা সেই ক্ষতিটা পরিষ্কার করতে পারবো। তারপরে কিন্তু একটা বড় একটা ক্ষতি হয়ে গেছে। আম চাষিদের আর্থিক ক্ষতি ও বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবসায়ী ও আড়তদারদের সাথে কথা বলেও সমস্যার সমাধানের আশ্বাস পায়নি আম চাষি কল্যাণ সমিতি। আর্থিক কারণে আম কেনা বেচা থেকে বিরত থাকছে। আড়তদাররা আম কিনতেছিল না, তাদের কার্যসিদ্ধির জন্য চাষিদের আম আবার রাতের অন্ধকারে তারা কিনছে। কৃষি বিভাগ জানান, আম পরিবহনের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও পচনশীল দ্রব্য বিবেচনায় কারফিউর আওতামুক্ত। দেশের বিভিন্ন জেলায় নির্বিঘ্নে পরিবহন হয়েছে এবং বর্তমানে আম পরিবহন বাজারজাতকরণ কোনো কিছু নেই, সমস্যা নেই। মইনুল হাসান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় নীলফামারীতে ৭০ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক। পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করছে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সদস্যরা। শুধু বৃক্ষরোপণই নয়, পরিবেশ সংরক্ষণে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজও করছে তারা। আনোয়ারুল আলম প্রধানের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়। এতে শুধু মানুষই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, পরিবেশ ও পুরো জীববৈচিত্র্য। এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় নীলফামারীতে বৃক্ষরোপণ করছে গ্রামীণ ব্যাংক। আমরা গাছ গ্রামীণ ব্যাংক হতে পেয়েছি। এই গাছ আমরা বাড়ির পাশে গাড়ব। গাছ পরিবেশ সুন্দর রাখে। আমরা গাছ পাইছি, এই গাছ আমরা বাড়িতে লাগাবো। এতে করে আমরা রোদ থেকে রক্ষা পাবো, অক্সিজেন পাবো। গাছ আমাদের পরিবেশ সুন্দর রাখে। গাছ থেকে আমরা অনেক ফল পাই, গাছ থেকে কাঠ জ্বালানির জন্য পাই। গাছ লাগালে আমরা অক্সিজেন পাবো, গাছে ঘরে লাগাইতে পারবো, ফল পাবো, ছায়া পাবো। বর্ষা মৌসুম জুড়ে ৬১টি শাখার সদস্যদের মাধ্যমে ৭০ লাখ বৃক্ষরোপণ করবে প্রতিষ্ঠানটি। আমরা পরিবেশ রক্ষার্থে সদস্যদের অর্থনৈতিক উন্নয়নে আমরা গাছ রোপণ করছি এবং এই প্রতি বছরের মতো এই বছর প্রত্যেকটা সদস্য গাছ রোপণে আরও উৎসাহিত হচ্ছে। সবুজ শ্যামল ধরিত্রী গড়তে সবাইকে অন্তত একটি করে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছে ব্যাংকটি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।